প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ। আজ থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট থেকে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। কিছুক্ষণ পর যোগ দেবেন নির্বাচনী প্রথম জনসভায়। এই মুহূর্তে যে পরিস্থিতি ও প্রস্তুতি, তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব, জানালেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে এবারের ভোট। নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য আবারও উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের কৌশল। দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে শুরু হচ্ছে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। ২০ দিন চলবে এই আয়োজন। তবে এবারের নির্বাচন আগের চেয়ে আলাদা। পোস্টারহীন প্রচার, ড্রোনে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন। কি করা যাবে, কি করা যাবে না, নির্দেশনা মেনে ভোটারদের কাছে যেতে হবে প্রার্থীদের। দেশে ভোটার সংখ্যা প্রায় ১২,৭৭,০০,০০০। সাম্প্রতিক সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেশি। ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৫১টি দল প্রার্থী দিয়েছে। ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২ যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন ৭ জেলার সমাবেশে। মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রচারণায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র সক্ষমতায় গেলে দলটি কি করবে এবং আই হ্যাভ আ প্ল্যান এর পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন। নিজ নিজ আসনে আজ থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন। আগামী শনিবার তারেক রহমান চট্টগ্রাম সফরে যাবেন। দর্শক, আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব আমরা আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? সাধারণ মানুষের বক্তব্য জানাবেন। কৌরি, আপনি খবরেই যেটি বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি যে একেবারে নির্বাচনী প্রচারণা, অর্থাৎ নির্বাচনী পুরোদমে যে নির্বাচনের যে মূল অনুষঙ্গ, যে ভোটার প্রার্থী এবং সেই সঙ্গে যে প্রচারণা, সেটি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। এরই মধ্যে তো সেই জায়গা থেকে বিএনপির যে পূর্ব ঘোষণা বা পূর্ব ঘোষিত অনুযায়ী বিএনপির মূলত যে প্রচারণার যে মূল যে আনুষ্ঠানিকতা, সেটি যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটে কালকে ২টি মাজার জিয়ারত করেছেন এবং ঘোষণা অনুযায়ী আজকেই কিন্তু এইখানে তার এই আলিয়া মাদ্রাসা যে মাঠটি রয়েছে, এই মাঠেই হচ্ছে সমাবেশ। অর্থাৎ এই যে একটু দেখাতে চাই যে এখানে এরই মধ্যে, অর্থাৎ এই যে কিছু আপনি এখানে জনসমাগম দেখছেন, তার মানে এরা কিন্তু রাতে আসলে এখানে অবস্থান করেছেন। আমাদের কাছে তথ্য আছে যে এই মাঠে এই যে জনসমাবেশ স্মরণকালের অন্যতম একটি জনসমাবেশ হবে, অর্থাৎ নির্বাচনী যে সমাবেশ সেটি হবে, এমনটা কিন্তু এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই যদি বলি যে সিলেট সহ আশেপাশের বিশেষ করে সুনামগঞ্জ ১ আসন থেকেও কিন্তু এখানে একটি বিশাল সমাগম হবে। এখন যেহেতু এই সমাবেশটির পরেই মৌলভীবাজার এবং সেই সঙ্গে হবিগঞ্জ খুব কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, তো এখানে যে সমাবেশ
সমাবেশগুলো হবে, যে কারণে তারপরেও যদি মানে এখানে বলা হচ্ছে যে একটি লাখো সমাগম, লাখো মানুষের উপস্থিতি এখানে হবে, এমনটাই আমরা দেখেছি। উৎসাহ উদ্দীপনা দেখেছি এখানে যে বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ যে জনসাধারণ আছে তাদের মধ্যে, কারণ তারেক রহমান এই সিলেটের মাটিতে পা রেখেছে প্রায় 2 যুগ পরে, নিশ্চয়ই আপনারা সেটি জানেন। তো সেই জায়গা থেকে আমরা গতকাল থেকেই দেখেছি তিনি সন্ধ্যার পরে যখন এই সিলেটের মাটিতে পা রেখেছেন, তারপরেই আমরা দেখেছি যে আসলে এই সিলেট শহরের এখানকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে শাহজালালের যে মাজার, সেই মাজারে আসতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। তারপরে সেখান থেকে বের হয়ে যখন তিনি শাহপুরান রহমতুল্লাহের মাজারে গিয়েছেন, সেখানেও কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। তার অল্প রাস্তার যে জায়গাটুকু, তারপরে অনেক, কারণ মানুষের এত উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তো সর্বোপরি সব মিলিয়ে যে কথাগুলো আসলে সামনে আসছে নির্বাচনী প্রচারণা, এবং সেই সঙ্গে আজকের এই সমাবেশ থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য, মূলত সেখানেই আসলে তিনি তুলে ধরবেন এবং সামনের যে নির্বাচনের যে আসলে প্রতিশ্রুতির যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে, অর্থাৎ 25 ডিসেম্বর যখন তিনি দেশে আসেন, তারপরে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে, কর্মসূচিগুলো বিএনপির পক্ষ থেকে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জনের সাথে, বিভিন্ন মহলের সঙ্গে যে তার আসলে সাক্ষাৎ হয়েছে, সেখানেও কিন্তু নানান কথাগুলো তিনি সামনে নিয়ে এসেছেন, অর্থাৎ তার যে পরিকল্পনার কথাগুলো তিনি তুলে ধরেছেন। অর্থাৎ সর্বোপরি হচ্ছে যে 31 দফা বিএনপি সামনে রেখে আসলে এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে মানুষের দোরগোড়ায় যাওয়া, এবং সেই সঙ্গে কিছু জীবন ঘনিষ্ঠ যে সেবা, সেই সেবাগুলোর কথাও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তিনি বলেছেন কৃষক কার্ডের কথা তিনি বলেছেন। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে এই প্রতিশ্রুতির জায়গাগুলো তিনি সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ সর্বোপরি আজকের এই নির্বাচনী প্রচারণার যদি বলি, আসন্ন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণার প্রথম যে জনসমাবেশ, সেই জনসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখানেই আসলে মূলত উঠে আসবে তার যে এই যে ভিশন, অর্থাৎ তিনি যে নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনার কথা তিনি বারবারই আসলে বলে আসছেন, নতুন বন্দোবস্তের কথা বলে আসছেন, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে এখানে উঠে আসবে। এরই মধ্যে একটি সমাগম ঘটেছে সিলেটের এই আলিয়া মাদ্রাসায়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল সমাগম হবে। এটিও এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকেও আমাদের কাছে তথ্য আছে। সর্বোপরি যদি বলি, তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে সময়সূচিটি রয়েছে আলিয়া মাদ্রাসায় তিনি যে আসবেন এবং এসে যে বক্তব্যটি রাখবেন, সেটি হচ্ছে যে বেলা 11 থেকে 11:30-র মধ্যে। আরেকটি সময়সূচি, অর্থাৎ মৌলভীবাজারে এই সমাবেশটি শেষ করে তিনি 1টা থেকে 1:30-র মধ্যে মৌলভীবাজারে এই সমাবেশে গিয়ে যোগদান করবেন। এরকমভাবেই কিন্তু মূলত হবিগঞ্জ পার হয়ে তারপর কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, অর্থাৎ এরকম কিন্তু মোটামুটি 7টি সমাবেশে তিনি আজকে অংশগ্রহণ করবেন, এমন একটি তথ্য কিন্তু দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমরা আরও কিছু তথ্য জানাতে চাই করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, সেই সঙ্গে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন এই যে সিলেটের যে আলিয়া মাদ্রাসার যে প্রাঙ্গণটি রয়েছে, অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা প্রত্যুষের কাছে যেতে চাই এবং জানতে চাই যে প্রত্যুষ, আপনার যেখানে আছেন, আপনি আশেপাশে আসলে এই যে আকর্ষণীয় যে বিষয়টি, তারা নানা রকম সাজে সজ্জিত হয়েছেন। কেউ আসলে পতাকা নিয়ে এসেছেন বিএনপির, কেউ গায়ে চাদর জড়িয়ে এসেছেন ধানের শীষের তাদের প্রিয় নেতা তারেক রহমান এবং সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার। তো নানা ধরনের স্লোগানও তারা দিচ্ছেন। একটু তারা বলছেন যে আজকের যে এই সমাবেশটি কিংবা নির্বাচনী সমাবেশটি যেহেতু সিলেট থেকে শুরু হচ্ছে, সেটি তাদের কাছে ঐতিহাসিক একটি মুহূর্ত হয়ে থাকবে। বিএনপি ছাড়াও কিন্তু এখানে উৎসুক জনতা, সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সেই যে জনস্রোত, সেটি কিন্তু রাত থেকে এসেছে, এবং তারেক রহমান যখন গতকাল সন্ধ্যায় সিলেটে পদার্পণ করেছেন, তখন থেকে সাধারণ মানুষের উৎসাহ দেখেছি। বিশেষ করে সিলেট উত্তর পূর্বাঞ্চলের একটি পর্যটন, প্রবাসী অধ্যুষিত এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ জায়গা, সেই সাথে খনিজ সম্পদে ভরপুর একটি জায়গা। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ বলছেন কিংবা বিএনপি কর্মীরা বলছেন যে গেল কয়েক দশক ধরে, 2 দশক ধরে কিন্তু এখানে যতটুকু উন্নয়ন হওয়ার কথা কিংবা পরিকল্পিত যে উন্নয়নগুলো হওয়ার কথা প্রবাসীদের কল্যাণে, স্থানীয়দের কল্যাণে, কর্মসংস্থান সৃষ্টিতে কিংবা এখানকার যে সম্পদ রয়েছে তেল গ্যাস, সেগুলোর সুষম বন্টন কিংবা সেক্ষেত্রে আরও উৎকর্ষ সাধন করতে, সেগুলো কিন্তু পরিকল্পনা মাফিক হয়নি। সেই প্রত্যাশা তাদের, অর্থাৎ সেই যে ঘাটতির জায়গা থেকে তাদের প্রত্যাশার মাত্রাটা অনেক বেড়ে গেছে, যেটার প্রতিফলন আমরা দেখছি এই জনসভার মাধ্যমে। তারা আসছেন, তারা তাদের প্রিয় নেতার কাছে
তারা আবেদন জানাচ্ছেন যেন আসলে সুপরিকল্পিত একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় সিলেটের জন্য, সিলেটবাসীর জন্য। যেহেতু সিলেট থেকে ঐতিহ্যগতভাবেই বিএনপি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দলের কিন্তু নির্বাচনী যাত্রা কিন্তু কিংবা বড় কোনো শুভ যাত্রার শুভ সূচনা হয়, সেই পরম্পরাটা কিন্তু বজায় থাকছে। এবং গতকাল সিলেটে এসেই যেমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, তারপর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং তারপর তিনি তার শ্বশুরালয়ে যান। অনেক রাত হয়ে যায়, রাস্তায় অনেক মানুষ আমরা দেখেছি তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় ছিলেন। ঠিক এই পরিস্থিতি কিন্তু এখানে আসলে যে কার্যক্রমটি হবে সকাল 10টায়, যে জনসভাটি হবে, সেই সমাবেশে কিন্তু তারা ধারণা করছে, অর্থাৎ বিএনপি এবং পুলিশের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে 3 লক্ষাধিক মানুষ থাকবেন তাদের দাবি অনুযায়ী। এবং তারা বলছেন যে কেবল এই ময়দান নয়, এই ময়দানের আশেপাশে নগরীর যে সকল সড়ক রয়েছে সেগুলো কানে পূর্ণ হয়ে যাবে, সেটি তাদের প্রত্যাশা বা তারা সেই বিষয়টি দাবি করছেন। এর পাশাপাশি তারা চাইছেন, যেহেতু সিলেটের দামাত, অনেক নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি, সিলেটের জামাতা তিনি, সেই জন্য তাদের কাছে আসলে একটি বাড়তি আবেগ কাজ করছে এবং তারা আসলে নানাভাবে তাকে স্বাগত জানিয়ে ভাষণ দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই মাঠে 10টায় যে সমাবেশটি হবে সেখানে কিন্তু সিলেট অঞ্চলের যারা প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে তৈরি জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, তাদেরকেও কিন্তু পরিচয় করিয়ে দেওয়ার একটা বিষয় থাকবে। এরপর স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে কথা বলবেন। তো এখন পর্যন্ত এই যে সাধারণ মানুষের সিলেটে কনকনে শীত উপেক্ষা করে রাত থেকে কিন্তু তারা এই আশেপাশে ছিলেন এবং তারা অধীর অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতার কথা শোনার জন্য, তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং যে আগামী নির্বাচনে নির্দেশনা জানার জন্য। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25শে জানুয়ারি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। 20 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। প্রস্তুতির পাশাপাশি দলের শীর্ষ নেতাকে বরণে নানা কর্মসূচি গ্রহণ করছেন দলের নেতারা। কিভাবে চট্টগ্রাম উন্নতির শিখরে যাবে সেটির যে রোডম্যাপ উনি যে তৈরি করে রেখেছেন সেটি চট্টগ্রামবাসী সেদিন শুনতে পারবেন। প্রিয় নেতাকে দেখবে, প্রিয় নেতার দিক নির্দেশমূলক বক্তব্য শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী হতে সাধারণ জনগণ অধীর আগ্রহে বসে আছে। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সে নির্বাচন এবং জনগণের ভিতরে একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং ইমেজ তৈরি করবে, যেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশ অনেক বেশি উপকৃত হবে। জনগণের মাঝেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যে দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসছেন। আপনারা দেখেছেন তাকে 25শে ডিসেম্বর কীভাবে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। একইভাবে চট্টগ্রামে তার আগমনকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে। চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা সভা হবে না, বাংলাদেশের মানুষের আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাবো। নির্বাচনের ফলাফলে এটা প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের চেয়ারম্যান হিসেবে এটাই হবে প্রথম সফর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক বৈঠকে তিনি এই কথা বলেন এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনের সময় জনমনের স্বস্তি নিশ্চিতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ উল্লেখ করে ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ব্যবহার করা হবে এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। জানান গণভোট ও পোস্টাল ভোট থাকায় এবারের নির্বাচনের ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। শেখ হাসিনার পতন আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনের অন্যতম কারণ ছিল তখনকার লাগামহীন মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মূল্যস্ফীতির হ্রাস কিছুটা টানতে পারলেও গেল কয়েক মাসে আবারও তা উত্তাপ ছড়াচ্ছে। শীতের সবজি সরবরাহ বাড়লে খাদ্যপণ্যের দাম সাধারণত কমে, তবে এবছর তার ব্যতিক্রম। বিশ্লেষকরা মনে করছেন আসছে রমজান আর নির্বাচন উপলক্ষে নগদ টাকার ছড়াছড়ি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। দেশ জুড়ে মাঘের হাড় কাঁপানো শীত। বছরের এই সময়ে বাজারে যোগান বাড়ে মৌসুমি সবজির, যার প্রভাবে দামও থাকে অনেকটা হাতের নাগালে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাজারের উত্তাপের কাছে যেন পাত্তাই পাচ্ছে না শীত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গেল কয়েক মাসে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যের দামই বেড়েছে বেশি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল যেন কাজেই আসছে না। বাজারে আবারও সক্রিয় কারসাজিকারীরা। মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারার যে ব্যর্থতাটাকে এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের কিনা। গ্রাম পর্যায়ে 10 টাকা কেজিতে একটা সবজি উৎপাদন হচ্ছে, পরিবহন এবং বিভিন্ন চাঁদাবাজির কারণে গ্রাহক পর্যায়ে সেটা 50 থেকে 60 টাকায় পৌঁছাচ্ছে। এর দায়ভার কিন্তু এই সাপ্লাই চেনটা কন্ট্রোল করে তাদেরকে নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন রমজানের বাড়তি চাহিদা আর নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। রেমিটেন্স বেড়ে গেছে প্রায় $3 বিলিয়ন পর্যন্ত এরকম আসছে। এটা একদম স্বাভাবিক রেমিটেন্স নয়। এর ভিতরে নির্বাচনী কিছু টাকা বাজারে ঢুকতেছে। মানুষের ভল্টে বা ঘরে বসে বিভিন্ন জায়গায় হাতে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো এখন বের হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে পণ্য আপনার টাকা বাজারে ঢুকে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন বাড়তেছে না, যার কারণে আপনার এটার মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়তেছে। সরকারের বাজার ব্যবস্থাপনায় ত্রুটিও দেখছেন অর্থনীতিবিদরা। একটা ব্যুরোক্রেটিক কন্ট্রোল যে থাকে, যে নিত্য প্রয়োজনীয় খাদ্য আমদানির উপর বাজারে মূল্য উঠে যাওয়ার পরে আমদানির সীমাগুলো বাড়ানো হলো, মানে সমস্যাটা হয়ে গেছে। তারপরে মার্কেটটাকে আরো ওপেন করার পদক্ষেপ নেওয়া হলো। এগুলো আগে কেন নেওয়া হয় না? এ অবস্থায় পণ্যের বাজারে কারসাজি রুখতে আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার তাগিদ বিশ্লেষকদের। ওই মডেলে যদি পরিবর্তন না আসে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে, কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রায় সময় অফিস করেন ঢাকায়, সঙ্গে থাকেন পরিচালকরাও। এতে দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয়ে দেখা দেয় জটিলতা। কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও মানছে না কেউই। বিপিসির চেয়ারম্যান মাসে 2-একবার চট্টগ্রামে আসেন, থাকেন 1 বা 2 দিন। পরিচালকরাও বেশিরভাগ সময়ই থাকেন ঢাকায়। চেয়ারম্যান ও পরিচালকদের জন্য চট্টগ্রামের জয়পাহাড়ে কোটি টাকার বাংলো থাকলেও সেখানে থাকেন না তারা। বর্তমানে বাংলোটিকে ভিআইপি রেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে বিপিসি।
চেয়ারম্যান ও অন্য পরিচালকরা ঢাকামুখী হওয়ায় বিতরণ কোম্পানিগুলোর সিনিয়র কর্মকর্তারাও হয়ে পড়েছেন ঢাকামুখী। বিপণন কোম্পানির প্রতিটি বোর্ড সভাই হয় ঢাকায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও পাবলিক শেয়ার হোল্ডাররা। এখানে যদি সংস্থার প্রধান না থাকেন, এই হেডকোয়ার্টারের কোনো তো গুরুত্ব নেই। আমার মনে হয় আমলাতান্ত্রিক মানসিকতায় বের হয়ে তাদেরকে এইখানে আসতে হবে, এই জায়গায় দপ্তর চালাতে হবে। সব মন্ত্রণালয়ের দপ্তর ঢাকায় হওয়ায় বিপিসির প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের সভা ও জ্বালানি সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভাও হয় ঢাকায়। তবে ঢাকায় অফিস করলেও প্রধান কার্যালয় চট্টগ্রামের দাপ্তরিক কাজের কোনো সমস্যা হচ্ছে না জানান বিপিসির চেয়ারম্যান। কর্পোরেট অফিস আসলে কোনো কারণে চট্টগ্রামে, সবসময় কর্পোরেট অফিসে আসলে রাজধানীতে থাকাই কিন্তু যৌক্তিক আমি মনে করি। থাকলে কিন্তু এই টানাপোড়েনটা হতো না। চেয়ারম্যান প্রধান কার্যালয়ে অফিস না করায় দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয় নিয়ে জটিলতায় পড়তে হয় বলে জানান সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে 7 কোটি টাকার সেতুর নির্মাণ কাজ শেষ হচ্ছে না। 1 বছর আগে কাজ শেষ না করেই পালিয়ে গেছে ঠিকাদার। তাই 60 মিটার সেতুর স্বপ্নে এলাকাবাসীকে পাড়ি দিতে হচ্ছে প্রায় 10 কিলোমিটার পথ। চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ ফসলি জমিতে নির্মাণাধীন সেতু। এর নিচ দিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারী। অল্প বৃষ্টিতেই সেতুর নিচে পানি জমে যাওয়ায় এই রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়েই 60 মিটার সেতুর বিপরীতে ঘুরে আসতে হয় প্রায় 10 কিলোমিটার পথ। 2023 সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাঁচরার খালের ওপর 60 মিটার সেতুটির কাজ শুরু হয়। 1 বছর কাজ বন্ধ, পালিয়েছে ঠিকাদার। এই ব্রিজ বন্ধ হয়ে আছে, এলাকার লোকের গাড়ি বাড়ি সবই খুব কষ্টের উপর আছে। আমরা 1 কিলো রাস্তা আমরা হাঁটি হয়তো ব্যবহার করতে পারবো, কিন্তু 6 কিলো তো হাঁটা করা যায় না। গাড়ি বেড়ে লেগে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে এতই অসুবিধা আর বলার কথা নাই। সড়ক ভবন যাতে ওই জমি অধিগ্রহণের জমিওয়ালার লোকজনের সাথে বসে এবং ঠিকাদারের সাথে বসে একটা মিউচুয়াল করে কাজটা যাতে সুসম্পন্ন করে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটা যে কোনো জিনিস ভাঙে গেল, ওই সমস্যার কারণে আমরা এখানে যেতে পারছি না। ব্রিজ করেছে মানুষ জনগণের উপকারের লেগে, কিন্তু উপকার তো হয়নি। এখন মানুষের ক্ষতি হয়েছে, বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। এদিকে দ্রুত সেতুটির কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আমরা সেটা সময় বর্ধনের জন্য টাইম এক্সটেনশন যেটা আমরা বলি, সেটার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি এবং টাইম এক্সটেনশনের অনুমোদন পেয়েছি। আমরা শীঘ্রই সেটা কাজ শুরু করব এবং আমরা আশা করি এই মাসের মধ্যে কাজ শুরু হবে এবং আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন করব। 6,90,92,000 টাকার সেতু প্রকল্পটির কাজ শেষের মেয়াদ ছিল 2025 সালের 6 মার্চ। এদিকে নতুন করে প্রকল্পের সময় বৃদ্ধি করে মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুন পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। বসন্ত আসার আগেই রঙিন হয়ে উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের বড় হাওর। দিগন্ত জোড়া সবুজ বোরো ক্ষেতের পাশে বিল ও খালের পাড়ে সারি সারি ফুটে উঠেছে সাদা, গোলাপি ও বেগুনি রঙের স্পাইডার ফ্লাওয়ার। দূর থেকে দেখলে মনে হবে সবুজের গালিচার উপর যেন ফুলের রঙিন তুলির আঁচড়। দিগন্ত জোড়া সবুজ ফসলের পাশে বিল ও খালের পাড়ে ফুটে থাকা সাদা, গোলাপি ও বেগুনি রঙের ফুলের সৌন্দর্যে ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে পথিক। এটি কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের বড় হাওরের দৃশ্য। হাওরের এই ফুলটি মাকড়সা বা স্পাইডার ফুল নামে পরিচিত। অনেকে চেনেন হুড়হুড়ে ফুল নামেও। রঙিন ফুল বসন্তের আগেই হাওরে এনেছে বসন্তের হাওয়া। দর্শনার্থীরা বলছেন এই ফুল হতে পারে ফ্লাওয়ার ট্যুরিজমের অপার সম্ভাবনা। আমি আব্বুর সাথে এখানে এসে অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল, মানে অনেক মাইলের মাইল খালি ফুল আর ফুল। এটা সরিষা ফুল মানুষে যায়, কাশফুলে মানুষে যায়, কিন্তু এইটাও দেখতে কম না। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এখানকার সৌন্দর্য এখনো অনেকটাই অজানা। আমরা একটা রাস্তার কাছে থাকতো, শহরের কাছে থাকতো, তখন মানুষগুলি আইলো, আর এইগুলি দেখলো, ভিডিও করলো, করে নিল। বর্ষা আলে ডুববে জায়গা এর হরে দো হানি গেলে হরে দেই হিরোবর ফুডে। এরকম সুন্দর বা ফুল কেন্দ্রিক তো এরকম সুন্দর জায়গা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও এদেশে হাওর বা নদীর তীরে আগাছা হিসেবে জন্মে এই ফুল। আমাদের দেশে সাধারণত এটা হাওর এলাকা এবং নদী এলাকার পাড়ে আগাছা হিসেবে জন্মে।
তবে এটাকে যদি হ্যাজপ্ল্যান্ট হিসাবে মানে বেড়া হিসাবে কোনো বাগানের পাশে রোপণ করা হয় এবং বাগানের মাঝখানে রোপণ করা হয় তাহলে বাগানের সৌন্দর্য এবং সুরক্ষা দুটি বৃদ্ধি পাবে। প্রকৃতির এই অপার সৌন্দর্য সংরক্ষণে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।